কেমন আছো আমার ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা? আজকে ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এর আগে তোমাদের জিওগ্রাফির 3টে ক্লাস হয়েছে প্রাকৃতিক ভূগোলের উপর। সেখানে প্রথম ইউনিট নিয়ে আলোচনা করা হয়েছে সমস্থিতির ধারণা, প্র্যাট এবং এরি থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, আগে এই ক্লাসগুলো দেখে নিও। সমস্থিতির ধারণার আগে লাস্ট ক্লাস, ফোর্থ পার্ট, এর আগে 3টে পার্ট দেওয়া হয়ে গেছে অলরেডি, তোমরা সেগুলো দেখে নিও, তবে তোমাদের আজকে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তোমরা কি করবে, এই ক্লাসটা পাওয়ার জন্য তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আজকে চলছে সমস্থিতির ধারণার শেষ যে অধ্যায় রয়েছে সেটা রয়েছে সাইমেটোজেনি বা সীমাটোজেনি। আজকে ক্লাসে তোমাদের সীমাটোজেনি একটা প্রথম একদম নতুন একটা কনসেপ্ট, সেই কনসেপ্টটাকে নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব এবং সেটাকে সম্বন্ধে আমরা পরিচিত হব। চলো তাহলে ক্লাসটাকে শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমে কি দেখবো আমরা, সমস্থিতিক বিচ্যুতি। সমস্থিতিক বিচ্যুতি জিনিসটা কি? এর আগে আমরা কি পড়েছি? অভিকর্ষীয় বিচ্যুতি। সেখানে অভিকর্ষীয় বিচ্যুতি জিনিসটা কি দেখেছিলাম? অভিকর্ষীয় বিচ্যুতি জিনিসটা আমরা দেখেছিলাম পৃথিবী যেহেতু একটা অভিগত গোলাকার, পৃথিবীর কোনো জায়গাটা একই রকম নয়। সেখানে কি রয়েছে, কোথাও উচ্চ পর্বতমালা রয়েছে, কোথাও আবার গভীর সমুদ্র খাত রয়েছে। সেই গভীর সমুদ্র খাত এবং উঁচু পর্বতমালার মধ্যে একটা কি রয়েছে, উচ্চতার মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। এই উচ্চতা পার্থক্যের জন্য কি হচ্ছে, অভিকর্ষজ মানের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে। আমরা জানি যে কেন্দ্র থেকে যত দূরের দিকে যাওয়া যায় কি হয়, অভিকর্ষজ মানের মধ্যে একটা বিচ্যুতি চলে আসে। মানে কেন্দ্র থেকে যতই আমরা দূরে যাব অভিকর্ষজ মান হ্রাস পাবে এবং যত কাছে থাকবো অভিকর্ষজ মানের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক সেই রকম ভাবেই আমরা যদি পৃথিবীকে একটা পুরোপুরি গোলাকার যদি ধরে নিতাম তাহলে কি হতো, সব জায়গায় মানের সমান আসতো। এই নিরক্ষীয় অঞ্চল আমরা জানি মেরু অঞ্চলের থেকে একটুকু বেশি বা একটা ফাঁপা প্রকৃতির। মেরু অঞ্চল যেমন কি রয়েছে, একটু চাপা প্রকৃতির, মানে একটা বলকে চাপ দিলে যেমন কি হয়, তার নিচের উপর অংশটা ক্রমশ প্রেস করলে কি হয়, একটা চাপের সৃষ্টি করলে ক্রমশ বসে যায়। ঠিক সেই রকম ভাবে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা নিরক্ষীয় অঞ্চল থেকে যখন আমরা মেরুর দিকে যাচ্ছি তখন কি হচ্ছে, এর অভিকর্ষজ মানের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে 0 ডিগ্রি অক্ষরেখার মধ্যে অভিকর্ষজ মানের পরিমাণ সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে এর মান সবচেয়ে বেশি। ঠিক সেই রকম ভাবে ভূপৃষ্ঠ থেকে যেমন পাহাড় পর্বত মালভূমি যেমন উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কি হচ্ছে, কেন্দ্র থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়ার ফলে কি হচ্ছে, অভিকর্ষজ মান হ্রাস পাচ্ছে এবং গভীর সমুদ্র খাত কি রয়েছে, কেন্দ্রের কাছাকাছি রয়েছে। এই কেন্দ্রের কাছাকাছি থাকার জন্য কি হচ্ছে, এখানে অভিকর্ষজ মানটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই রকম ভাবে যখন জর্জ এভারেস্ট হিমালয় পর্বতমালায় যখন সার্ভে করতে গিয়েছিলেন কালিয়ানা এবং কালিয়ানপুর স্থান নামক দুটি স্থানে, সেখানে কি দেখলেন, অভিকর্ষজ মানের মধ্যে একটা পার্থক্য রয়েছে। যে স্থানটা কালিয়ানা যেমন শিবালিক পর্বতমালার কাছাকাছি রয়েছে, সেখানে কি হচ্ছে, অভিকর্ষজ মানটা হ্রাস পাচ্ছে এবং কালিয়ানপুর তার ঠিক দক্ষিণে অবস্থান করার ফলে কি হচ্ছে, অভিকর্ষজ মানটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক সেই রকম ভাবে পার্বত্য অঞ্চল সমভূমির তুলনায় বা মালভূমির তুলনায় কি হচ্ছে, অভিকর্ষজ মান হ্রাস পাচ্ছে। কারণ কি? কারণ পার্বত্য অঞ্চলের উচ্চতা বেশি। ঠিক সেই রকম ভাবে সমভূমি এবং সমুদ্র তলদেশের মানটা কি হচ্ছে, অভিকর্ষজ মানটা বৃদ্ধি পাচ্ছে, কারণ এদের উচ্চতা কম এবং পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি অবস্থান করছে। ঠিক সেই রকম ভাবে পৃথিবী যেহেতু পুরোপুরি গোলাকার নয়, তাই এই যে প্রত্যাশিত অভিকর্ষজ মান, মানে যেটা আমরা ভেবে নিয়েছি যে হ্যাঁ ক্যালকুলেশন করে যে মানটা পাচ্ছি থিওরিটিক্যাল, সেই থিওরিটিক্যাল মানটা যেমন এক জায়গায় কি রয়েছে, যেটা ধরে নিচ্ছি ঠিক প্রত্যাশিত এবং প্রকৃত মানের মধ্যে বা যেটা আমরা পর্যবেক্ষণ করে বা সার্ভে করে যে মানটা পাচ্ছি একটা মানের মধ্যে পার্থক্য রয়েছে। এই পার্থক্যটাই যখন আমরা সংশোধন করার পর কি রয়েছে, দেখার পরও কিছুটা বিচ্যুতি বা অসঙ্গতি দেখা যাচ্ছে। এই অসঙ্গতিটাই হচ্ছে সমস্থৈতিক অসঙ্গতি। এই সমস্থৈতিক অসঙ্গতিটা কি? সমস্থৈতিক অসঙ্গতিটা হচ্ছে যে সমস্থিতি রক্ষা করার জন্য, মানে প্রকৃতির নিজের ভারসাম্য বজায় রাখার জন্য বা ইকুইলিব্রিয়াম, আইসোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আসার জন্য কি হচ্ছে, এদের মধ্যে কন্টিনিউয়াস একটা প্রক্রিয়া চলে যাচ্ছে। এই প্রক্রিয়া চলে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কোনো স্থান যেমন ক্ষয় পেয়ে সমুদ্রের তলদেশে সঞ্চয় ঘটছে, ফলে কি হচ্ছে, এখানকার মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপটা যেমন সৃষ্টি হচ্ছে, এটা আমরা জানি যে
প্রতিবিধান তল। এই প্রতিবিধান তলের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। তোমরা প্রতিবিধান তলটার সাথে আগেই পরিচিত হবে। প্রাটের যে প্রতিবিধান তলটা, সেই প্রতিবিধান তলটা সেখানে এখানে যে একটা কাল্পনিক রেখা রয়েছে, সেই কাল্পনিক রেখাটা এখানে দেখানো হয়েছে, যেটা কিসে রয়েছে, মেন্টালের উপর রয়েছে, অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে। সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপের ফলে কি হচ্ছে, ম্যাগমার প্রবাহ ঘটছে। এই ম্যাগমা প্রবাহ কি হচ্ছে, উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলে প্রবাহিত হচ্ছে। এই পর্বতে যেমন ক্ষয়ের ফলে কি হচ্ছে, এখানকার শিলাস্তর গুলো ক্ষয় পেয়ে এখানে ক্রমশ হালকা হয়ে যাচ্ছে। হালকা হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, এখানে চাপটা হ্রাস পেয়ে যাচ্ছে। কিন্তু ঠিক সেই রকম ভাবে সমুদ্রের বক্ষে যেমন পলি সঞ্চয়ের ফলে কি হচ্ছে, এখানকার ভূত্বকের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। এখানকার যেমন ভারগুলো বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই রকম ভাবে কেন্দ্রভাগে ঠিক সেই রকম ভাবে ভূবন্ধে একটা চাপ দিচ্ছে। এই চাপটার ফলে কি হচ্ছে, এই যে অধগমনের ফলে কি হচ্ছে, এই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল দিকে প্রবাহের ফলে কি হচ্ছে, ভূত্বকের মধ্যে ক্রমশ উত্থান ঘটছে। মানে ঠিক পূর্বের অবস্থায় পর্বত তার উচ্চতা লাভ করছে। ঠিক সেই রকম ভাবে এই উচ্চতা যখন লাভ করছে, নিশ্চয়ই এই প্রক্রিয়াটা একদিনের নয়, এই প্রক্রিয়াটা চলছে কোটি কোটি বছর ধরে, এবং এটা ধীর প্রক্রিয়া। ফলে ভূপৃষ্ঠের কোনো স্থান যখন ক্ষয় পেয়েছে, সেই ক্ষয় পেয়ে যাওয়ার স্থানটা পূর্বে অবস্থায় ফিরে আসতে নিশ্চয়ই তার কিছু সময় লাগবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা ঘটবে, একবারে সেটা সম্ভব নয়। এই যে ক্ষয় পেয়ে যখন এর স্থানটার মধ্যে হালকা হচ্ছে এবং এক জায়গায় অবনমন ঘটছে, এই ক্ষয় এবং অবনমনের ফলে কি হচ্ছে, একটা বিচ্যুতি তৈরি হচ্ছে। মানে যখন এখানকার মান যখন আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, সেখানকার একরকম এবং প্রত্যাশিত মানটার মধ্যে একটা সামান্য রকম পার্থক্য দেখা যাচ্ছে। এই পার্থক্যটাই হচ্ছে তোমার সমস্থৈতিক অসঙ্গতি বা বিচ্যুতি। মানে ভূপৃষ্ঠের কোনো স্থানে যখন অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, ভর, ঘনত্ব প্রভৃতি সংশোধন করার পরও, এমনকি বুগের যে অভিকর্ষ যে বিচ্যুতি, সেই বিচ্যুতি সংশোধন করার পরও যখন সামান্য পরিমাণ বিচ্যুতি দেখা যাচ্ছে, সেই বিচ্যুতিটাই হচ্ছে অভিকর্ষজ বিচ্যুতি। যখন চলে আসছে, এই অভিকর্ষজ মানটা সামান্য বিচ্যুতিটাকে কি বলা হচ্ছে, সমস্থৈতিক বিচ্যুতি বা আইসোস্ট্যাটিক অ্যানোমেলি। আইসোস্ট্যাটিক অ্যানোমেলি তোমাদের ইউনিটে দেওয়া আছে। সেই আইসোস্ট্যাটিক অ্যানোমেলি জিনিসটা কি, সেটা তোমাদের হয়তো 2 নম্বর প্রশ্ন আসতে পারে। সেখানে তোমরা কি লিখবে, সমস্থৈতিক ভারসাম্য সমস্ত রকম যে অভিকর্ষজ মানের মধ্যে বিচ্যুতি রয়েছে, সেই বিচ্যুতিটাকে যখন আমরা বিভিন্ন রকম প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের যে সর্বপ্রকার সংশোধন করার পরও সামান্য রকম যে বিচ্যুতি, সেই বিচ্যুতিটা যখন দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে সমস্থৈতিক বিচ্যুতি বা আইসোস্ট্যাটিক অ্যানোমেলি। এটা তোমাদের 2 নম্বর প্রশ্ন আসতেই পারে যে আইসোস্ট্যাটিক অ্যানোমেলি বা সমস্থৈতিক বিচ্যুতির ধারণাটা কি। তোমরা ছোট টিকা আকারে সেটা লিখতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভূত্বকের বিভিন্ন রকম এই যে সুউচ্চ পর্বত যেমন রয়েছে, সেটা ক্ষয় পাওয়ার ফলে কি হচ্ছে, ক্ষয় পাওয়ার ফলে এখানে নিচে সঞ্চয় ঘটছে। বিভিন্ন রকম প্রাকৃতিক প্রক্রিয়াগুলো তোমরা জানো, বহির্জাত প্রক্রিয়াগুলো রয়েছে, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, বিভিন্ন রকম যে সমুদ্র তরঙ্গ ইত্যাদি, বিভিন্ন রকম ভৌমজল প্রবাহ, বিভিন্ন রকম যে এজেন্টগুলো রয়েছে, সেই এজেন্টের মাধ্যমে যখন ভূত্বকের কোনো স্থান বা ভূপৃষ্ঠের কোনো স্থান যখন ক্ষয় পেয়ে সেটা গভীর সমুদ্রের তলদেশে পলি আকারে সঞ্চয় ঘটছে, সেই সঞ্চয়ের ফলে কি হচ্ছে, একটা চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপটা সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, এখানে যে গুরুমণ্ডল রয়েছে, গুরুমণ্ডলের মধ্যে অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে। সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে কি রয়েছে, কনভেক্টিভ কারেন্ট। কনভেক্টিভ কারেন্ট তোমরা আগে শব্দটা শুনেছো। আর্থার হোম যিনি ব্যবহার করেছিলেন প্রথম 1928 খ্রিস্টাব্দে, সেই কনভেক্টিভ কারেন্টের মাধ্যমে বা কনভেক্টিভ ফ্লো একটা বা যে পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে, সেই পরিচলন স্রোতটা কি করছে, ক্রমশ উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে একটা প্রবাহ ঘটছে। ফলে কি হচ্ছে, ভূত্বকের যে সমস্ত স্থানগুলো লাঘব হয়েছে, শিলা হালকা হয়েছে, সেই হালকা স্থানে প্রভাব ঘটছে। মানে উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চল দিকে ম্যাগমার প্রবাহ ঘটছে। এই ম্যাগমার প্রবাহের ফলে কি হচ্ছে, ক্রমশ ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই যে উচ্চতার একদিকে যেমন ক্ষয় পাচ্ছে, একদিকে বৃদ্ধি পাচ্ছে, ঠিক মানে কি ভারসাম্য অবস্থায় ফিরে আসার চেষ্টা করছে। এই ভারসাম্য ফিরে আসার জন্য কোটি কোটি বছর সময় লাগছে। এই পূর্ব অবস্থায় ফিরে না আসা পর্যন্ত কি রয়েছে, একটা অভিকর্ষ যে বিচ্যুতি বা ভারসাম্য থেকে একটা যে অভিকর্ষ বিচ্যুতি বা অসঙ্গতি থেকেই যাচ্ছে। সেই অসঙ্গতিটা কখন হ্রাস পাবে, যতক্ষণ না প্রকৃতি তার
পূর্বের অবস্থায় বা সমস্থিতি ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। যতক্ষণ না ফিরে আসছে তখন এই যে একটা বিচ্যুতি দেখা যাচ্ছে, সেই বিচ্যুতিটাই হচ্ছে সমস্থিতি বিচ্যুতি। এরপর আমরা চলে আসছি যে নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে সমস্থিতিক ভারসাম্য। সমস্থিতিক ভারসাম্য জিনিসটা কি? সমস্থিতিক ভারসাম্য জিনিসটা হচ্ছে অভিকর্ষ যে বিচ্যুতিটা ঘটলো, সেই বিচ্যুতিটাকে সংশোধন করার জন্য বা তার অভিকর্ষ যে পরিমাণে সেটা হ্রাস করার জন্য কি হচ্ছে, আবার প্রকৃতির নিজের মতো পূর্ব অবস্থায় ফিরে আসার চেষ্টা করবে। সেই ফিরে আসার চেষ্টাটাই যখন করবে সেটাই হবে ভারসাম্য রক্ষা করা। এই ভারসাম্যটা কাদের মধ্যে হবে? সেই ভারসাম্যটা হবে মহাদেশ এবং মহাসাগরীয় যে ভূত্বক রয়েছে, সেই ভূত্বকের মধ্যে ক্রমশ একটা ভারসাম্য অবস্থায় ফিরে আসার চেষ্টা হয়। সেই চেষ্টাটাই হচ্ছে সমস্থিতিক ভারসাম্য বা আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট এটাও তোমাদের 2 নম্বর প্রশ্ন আসার একটা সম্ভাবনা রয়েছে। তোমরা এটা হয়তো 2 নম্বর প্রশ্ন আসতেই পারে টিকা আকারে। সেটা কি হচ্ছে? আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা সমস্থিতিক ভারসাম্য বা সামঞ্জস্য বা সন্তুলন কাকে বলে 2 নম্বর প্রশ্ন বা টিকা হয়ে আসতে পারে। সেটা তোমরা তখন কি বলবে? তোমরা তখন বলবে যে পদার্থের ঊর্ধ্বমুখী প্রবাহের চাপে মহাদেশীয় ভূত্বক। এখানে তোমরা দেখতে পাচ্ছ পদার্থের যে ঊর্ধ্বমুখী চাপ, মানে এই যে নিম্ন অঞ্চল, এই যে নিম্ন যে অধঃগমন ঘটেছে সাবডাকশনের ফলে কি হচ্ছে, পদার্থের মেন্টালে যে প্রবাহ, লাভার মেন্টালে যে ম্যাগমার প্রবাহ, সেই ম্যাগমা প্রবাহটা ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই পদার্থের ঊর্ধ্বমুখী চাপের ফলে মহাদেশীয় ভূত্বক উপরের দিকে উঠে আসছে, মানে মহাদেশীয় ভূত্বক আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসছে। ফিরে আসার ফলে কি হচ্ছে, তাদের উচ্চতা বজায় রাখছে। মানে আগে যেমন এর উচ্চতা, এই যে পর্বতমালার যেমন উচ্চতা ছিল, ঠিক সেই অবস্থায় ফিরে আসার জন্য কি রয়েছে, ক্রমশ অনবরত একটা প্রক্রিয়া চলে যাচ্ছে। এই বজায় রাখার যে ক্ষমতাটা তখন কি করছে, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বকের মধ্যে একটা ভারসাম্য বা ব্যালেন্স, মহাসাগরীয় ভূত্বকের মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করার চেষ্টা করেছে। এই ভারসাম্য করে রাখার চেষ্টাটাই হচ্ছে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা সমস্থিতিক ভারসাম্য। সমস্থিতিক ভারসাম্য এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ একটা কি হয়েছে, বিশাল সুউচ্চ পর্বতমালা। আমরা যদি মাউন্ট এভারেস্টই ধরে নিই, কি হচ্ছে, হিমালয় পর্বতমালার সুউচ্চ যে পর্বতমালা, এই যে পিক হিমালয় পর্বতমালার, মাউন্ট এভারেস্টের কি রয়েছে, এখানে উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। কি কারণে হ্রাস পাচ্ছে? কারণ বিভিন্ন রকম যে ইরোশনাল যে এজেন্ট গুলো রয়েছে, সেই এজেন্ট গুলো এখানে তোমাদের কি রয়েছে, নদী রয়েছে বিশাল বিশাল, তোমরা জানো গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদী রয়েছে। কি করছে, তারা ক্রমশ পাহাড়ি অঞ্চলকে কেটে কি করছে, পলিগুলো বহন করে গভীর সমুদ্রে সঞ্চয় করছে, ডিপোজিট করছে। ঠিক সেই রকম ভাবে এই যে সেডিমেন্ট গুলো ট্রান্সপোর্ট করছে, সেই ট্রান্সপোর্টটা নিশ্চয়ই তো কোথায় না কোথায় সঞ্চিত হবে। আশেপাশে যে সমস্ত সামুদ্রিক এলাকা রয়েছে, সেই সামুদ্রিক এলাকা কি করছে, এরা ডিপোজিট করছে। ডিপোজিট করার ফলে কি হচ্ছে, এখানকার যেমন বিভিন্ন রকম যে পলিগুলো রয়েছে, শিলাস্তরগুলো ক্ষয়ের ফলে কি হচ্ছে, এখানকার শিলাটা লাঘব পাচ্ছে। লাঘব পাওয়ার ফলে কি হবে, এখানকার যে ভরটা সেটা হ্রাস পাবে। ভরটা যেমন এখানে হ্রাস পাচ্ছে, ঠিক সেই রকম ভাবে এখানে ডিপোজিশনের ফলে কি হচ্ছে, সেডিমেন্ট গুলো যে ডিপোজিট হচ্ছে, সেখানে কি হচ্ছে, একটা ক্রমশ নিম্নমুখী চাপ সৃষ্টি হচ্ছে। এটা যদি আমরা প্রতিবিধান তল ধরে নিই, এই প্রতিবিধান তল বরাবর কি রয়েছে, ভূপৃষ্ঠে বিভিন্ন রকম যে সেডিমেন্ট গুলো জমা হয়েছে গভীর সমুদ্রের তলদেশে, কি হচ্ছে, একটা চাপ সৃষ্টি করছে। এই চাপের ফলে প্রতিবিধান তলটা ক্রমশ নিমজ্জিত হচ্ছে বা নিচে নামছে। মনে কি হচ্ছে, একটা তাহলে মেন্টাল প্রবাহ ঘটছে, মানে অ্যাটমসফিয়ারে কি রয়েছে, ম্যাগমা যেগুলো রয়েছে, সেই ম্যাগমার একটা ক্রমশ প্রবাহ ঘটছে উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চল থেকে। আমরা জানি বায়ু প্রবাহের চ্যাপ্টারে পড়েছি, কি দেখেছি, বায়ু কি করে উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কেন? কারণ চাপের সমতা আনার জন্য। ঠিক সেই রকম ভাবে আমাদের ভূ অভ্যন্তরেও বিভিন্ন রকম গলিত যে পদার্থগুলো রয়েছে, তারা কি করছে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে দিকে যাচ্ছে। কিসের জন্য? কারণ চাপের একটা ব্যালেন্স বা ভারসাম্য আনার জন্য। ফলে এই যে পলিগুলো ডিপোজিট হয়ে সেডিমেন্ট আকারে নিচে জমা হচ্ছে, সেই জমা পলি ফলে কি হচ্ছে, এখানকার যে শিলাস্তরের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। কারণ এখানে ভার তো বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই রকম ভাবে এখানে যেমন ভার বৃদ্ধি পাচ্ছে, ভার বৃদ্ধি পাওয়ার ফলে এখানে একটা লাভার প্রবাহ, ম্যাগমা প্রবাহ ঘটছে। এই ম্যাগমা প্রবাহ ফলে কি হচ্ছে, ক্রমশ সেটা উপরের দিকে উঠে যাচ্ছে, মানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে যাচ্ছে। এবং ক্রমশই
এই যে পর্বতমালা রয়েছে এর ক্রমশ উত্থান ঘটছে, মানে আপলিফমেন্ট হচ্ছে। এই আপলিফমেন্ট বা আইসোস্ট্যাটিক আপলিফমেন্টটাকে কি বলা হচ্ছে? আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। মানে কোনো স্থানে যেমন উচ্চতা হ্রাস পাওয়ার ফলে যেমন তার ভারের মধ্যে লাঘব ঘটছে, লাঘব ঘটার ফলে কি হচ্ছে, এখানকার শিলাস্তরটা হালকা হয়ে যাচ্ছে, হালকা হলে কি হবে, ক্রমশ ঊর্ধ্বমুখী হবে। ঠিক সেই রকম ভাবে এখানকার শিলাস্তরে কি হচ্ছে, ক্রমশ চাপ পাওয়ার ফলে নিম্নমুখী হচ্ছে। মানে কি হচ্ছে, ভূ অভ্যন্তরে একটা চাপ সৃষ্টি হচ্ছে, চাপের ফলে কি হচ্ছে, লাভার প্রবাহ ঘটছে। তোমরা আগে জেনে নিলে যে কনভেক্টিভ কারেন্ট বা পরিচলন স্রোতের সৃষ্টি হচ্ছে। ঠিক সেই রকম ভাবে এই পরিচলন স্রোতের ফলে ক্রমশ কি হচ্ছে, ম্যাগমা প্রবাহ ঘটছে। মানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে উপরে উঠে কি করছে, একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ঠিক সেই রকম ভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন রকম যে উপাদান রয়েছে, পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমির মধ্যে এগুলা কি করেছে, যেমন তাদের মধ্যে বিভিন্ন রকম যে অনবরত ক্ষয় বহন সঞ্চয় যে কাজগুলো রয়েছে, সেগুলো ক্ষয় বহন সঞ্চয় কাজের ফলে কি হচ্ছে, এদের উচ্চতার মধ্যে হ্রাস ঘটছে। উচ্চতা যেমন হ্রাস পাচ্ছে, এখানকার যেমন উচ্চতা হ্রাস পেয়ে কি হচ্ছে, এর ভারটা লাঘব হচ্ছে, লাঘব হওয়ার ফলে কি হচ্ছে, শিলাস্তর হালকা হচ্ছে। ঠিক সেই রকম ভাবে যেখানে ডিপোজিট হচ্ছে সেখানে কি হচ্ছে, শিলাস্তর গুলোর মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে, চাপ হওয়ার ফলে কি হচ্ছে, সেখানকার ভারটাও বৃদ্ধি পাচ্ছে বা প্রেসার ক্রিয়েট হচ্ছে। প্রেসারটা কি হচ্ছে, নিম্নমুখী হয়ে কি হচ্ছে, মেন্টাল থেকে কি করছে, একটা লাভার প্রবাহ ঘটছে। এই লাভার প্রবাহটা কি হচ্ছে, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে, মানে ঊর্ধ্বমুখী ঘটছে। এই ঊর্ধ্বমুখী ঘটার ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের আবার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা হ্রাস এবং বৃদ্ধির যে অনবরত প্রক্রিয়া, সেই অনবরত প্রক্রিয়াটাকে বলা হচ্ছে যে আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট বা সমস্থৈতিক ভারসাম্য। এই সমস্থৈতিক ভারসাম্য জিনিসটাই হচ্ছে কি, সেখানে বলছে পদার্থের ঊর্ধ্বমুখী চাপে মহাদেশীয় ভূত্বকের উপরে দিকে উঠে আসার যে প্রবণতা এবং এই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কারণ কি, এখানে পদার্থের আপলিফমেন্ট ঘটছে বা ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটছে, ফলে কি হচ্ছে, উচ্চতা আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে এবং মহাদেশ এবং মহাসাগরের ভূত্বকের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা হচ্ছে। এই ভারসাম্য বজায় রাখার চেষ্টাটাই হচ্ছে তোমার সমস্থৈতিক ভারসাম্য বা আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট। সমস্থৈতিক প্রতিস্থাপন। সমস্থৈতিক প্রতিস্থাপন জিনিসটা কি, এখানে আমরা দেখলাম আইসোস্ট্যাটিক অ্যাডজাস্টমেন্ট, ঠিক সেই রকম ভাবে সমস্থৈতিক প্রতিস্থাপন, এটা হচ্ছে এক প্রকার কি হচ্ছে, সমস্থৈতিক ভারসাম্য। সমস্থৈতিক প্রতিস্থাপন মানে কি, পুনরায় প্রতিস্থাপন করা। মানে একটা কোনো স্থান যেমন তার উচ্চতা ক্রমশ যেমনি বেশি ছিল, সেখানে কি হচ্ছে, গ্লেসিয়াল ডিপোজিশনের ফলে কি হচ্ছে, এর উচ্চতা হ্রাস পাচ্ছে, কারণ ক্রমশ নিম্নমুখী চাপ ঘটছে। মানে এখানকার যে ভূত্বক সেটা কি হচ্ছে, নিমজ্জিত হচ্ছে। কিসের জন্য, গ্লেসিয়াল ডিপোজিশনের জন্য। এই গ্লেসিয়াল ডিপোজিশনের ফলে কি হচ্ছে, এখানে যেমন ক্রাস্ট দেখতে পাচ্ছ, ভূত্বক এর উচ্চতা যেমন হ্রাস পেয়েছে, যখন গ্লেসিয়ালটা সরে যাচ্ছে, গ্লেসিয়ালটা যখন অপসারিত হচ্ছে, তখন কি হচ্ছে, এর উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, মানে সে আবার পূর্ব অবস্থায় ফিরে এসেছে। এই পূর্ব অবস্থায় ফিরে আসা প্রক্রিয়াটা হচ্ছে সমস্থৈতিক প্রতিস্থাপন। এখানে সমস্থৈতিক প্রতিস্থাপনটা কি বলা হয়, আইসোস্ট্যাটিক রিবাউন্ডস। আইসোস্ট্যাটিক রিবাউন্ড। এই আইসোস্ট্যাটিক রিবাউন্ডটাই হচ্ছে তোমার সমস্থৈতিক প্রতিস্থাপন, যেখানে বলা হচ্ছে যে ভূত্বকের কোন স্থানে ক্ষয়, এখানে দেখতে পাচ্ছ ভূত্বকের কোন স্থানে ক্ষয় বা হিমবাহের গলনের ফলে, এই যে হিমবাহের গলন, তোমরা জানো যে হিমবাহের গলন বিভিন্ন যে জিওলজিক্যাল টাইম হিসেবে তোমরা জেনেছো, বিভিন্ন রকম যে এজ বা এরাগুলো রয়েছে, যুগ উপযুগগুলো, সেখানে তোমরা একটা যুগের নাম শুনেছো প্লিস্টোসিন, যেটা কিসে হচ্ছে, কোয়াটারনারি স্টেজের মধ্যে পড়ছে। প্লিস্টোসিন, হোলোসিন, এখন চলছে হোলোসিন যুগ। সেই প্লিস্টোসিন যুগকে কি বলা হয়, আইস এজ বা বরফের যুগ বলা হয়, কারণ সেই সময় পুরো পৃথিবী জুড়ে বরফ দ্বারা আচ্ছাদিত ছিল এবং সেখানে প্রচুর বরফপাত বা সেখানে তুষারপাতের ফলে কি হচ্ছে, পুরো মহাদেশ বরফ দ্বারা আচ্ছাদিত ছিল। সেই বরফে আচ্ছাদিত ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, কারণ সেখানে বিশাল বরফের ভরে কি হচ্ছে, ভূত্বকের মধ্যে একটা চাপ সৃষ্টি হয়েছে। সেই চাপটা সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, এখানকার যে ভূত্বক সেটা ক্রমশ নিমজ্জিত হয়েছে। কিসের জন্য, সেখানে কিসের জন্য, সেখানে বিশাল বরফের বা হিমবাহের চাপের ফলে। এখন কি চলছে, এখন চলছে
ইন্টারগ্লেসিয়াল এজ মানে আন্ত হিমবাহ যুগ। এই আন্ত হিমবাহ গ্লেসিয়াল যুগে কি হচ্ছে, এই বরফ ক্রমশ অপসারিত হয়ে কি হচ্ছে, সমুদ্রে এই জলটা অপসারিত হচ্ছে, মানে সমুদ্রে পতিত হচ্ছে। সমুদ্রে পতিত হওয়ার ফলে কি হচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এখানকার যে শিলার স্তূপ, এখানকার যে বরফের স্তূপ ছিল সেটা অপসারিত হয়েছে। অপসারিত হওয়ার ফলে কি হচ্ছে, এখানে ভূত্বকটা উন্মুক্ত হয়েছে। উন্মুক্ত হওয়ার ফলে কি হচ্ছে, হালকা হয়েছে। শিলাস্তর যেমনি হালকা হয়েছে ঠিক সেরকম ভাবে ভূত্বকের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই যে পুনরায় উচ্চতায় ফিরে আসার প্রক্রিয়া, সেটাই হচ্ছে সমস্থৈতিক প্রতিস্থাপন। সমস্থৈতিক প্রতিস্থাপন কি তাহলে, হিমবাহের গলনের ফলে ভূত্বকের ভার হ্রাস পেয়েছে। এখানে দেখতে পাচ্ছ হিমবাহটা গলিত হয়ে যখন অন্যত্র অপসারিত হচ্ছে তখন কি হচ্ছে, এখানকার যে ভার সেটা হ্রাস পাচ্ছে। মানে এখানকার যে ভারটা ছিল সেটা ক্রমশ হ্রাস পেয়ে কি হচ্ছে, ভূত্বক ধীরে ধীরে পুনরুত্থান, মানে যেমন পূর্বে ছিল ঠিক সেই রকম ভাবে পুনরুত্থান, পুনর্জীবন পাচ্ছে। সেই পুনরুত্থানকেই বা পুনর্জীবন লাভকেই বলা হচ্ছে সমস্থৈতিক প্রতিস্থাপন। সমস্থৈতিক প্রতিস্থাপন বা আইসোস্ট্যাটিক রিবাউন্ড, এটা তোমাদের 2 নম্বর ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। আইসোস্ট্যাটিক রিবাউন্ড বা সমস্থৈতিক প্রতিস্থাপন তোমাদের বইয়ে হালকা করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। সেখানে কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে হিমবাহের গলনের ফলে ভূত্বকের কোনো স্থান যেমন হ্রাস পাচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এখানকার যে বরফ সেটা যেমন গলে যাচ্ছে। এখন তোমরা জানো যে এখন কি চলছে, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে, মেরু অঞ্চলে যে সমস্ত বরফ রয়েছে, আন্টার্কটিকা এবং পার্বত্য অঞ্চলে কি হচ্ছে, ক্রমশ হিমবাহের গলন ঘটছে। সেই গলনের ফলে কি হচ্ছে, সেটা অপসারিত হয়ে সমুদ্র তলদেশের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র তলদেশে যেমন উচ্চতা বৃদ্ধি পাচ্ছে কি হচ্ছে, মানে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো ক্রমশ জলমগ্ন হয়ে যাচ্ছে বা নিমজ্জিত হচ্ছে। ঠিক সেই রকম ভাবে বিশাল যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে সেখানে যখন বরফগুলো গলে যাচ্ছে তখন কি হচ্ছে, সেখানকার স্থানটার ভার হ্রাস পাচ্ছে। হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে, ভূত্বকে ক্রমশ উত্থান ঘটছে। এই যে উত্থান, পুনরুত্থান ঘটার প্রক্রিয়াটাই বলা হচ্ছে সমস্থৈতিক প্রতিস্থাপন বা আইসোস্ট্যাটিক রিবাউন্ড। আইসোস্ট্যাটিক রিবাউন্ড বা সমস্থৈতিক প্রতিস্থাপন। এই যে সমস্থৈতিক ভারসাম্য ঘটেছে সেটার কি প্রমাণ, আমরা কি এটাকে দেখতে পাচ্ছি? আমরা তো হঠাৎ বলতে পারি না যে সমস্থৈতিক ভারসাম্য ঘটছে, কি বা তার প্রমাণ, নিশ্চয়ই কোনো সেটা এভিডেন্ট রয়েছে বা তার সাক্ষ্য পাওয়া গেছে। সেই সাক্ষ্য বা প্রমাণের উপর বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানী মহলে তারা কি এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তারা কি প্রমাণ করতে পেরেছে যে হ্যাঁ, এখনো পর্যন্ত সমস্থৈতিক ভারসাম্য ঘটে চলেছে এবং পরবর্তী ক্ষেত্রেও ঘটবে। কারণ প্রকৃতির যে নেচার সেটা কখনো স্থির নয়। বিভিন্ন রকম যে বাহ্যিক যে বিভিন্ন রকম প্রক্রিয়া এবং অভ্যন্তরীণ যে ক্রিয়াকলাপগুলো, অগ্নুৎপাত, ভূমিকম্প, ভাঁজ, মহীভাবক, গিরিজনী, বিভিন্ন রকম যে আলোড়ন, সেগুলো অনবরত এখনো চলছে, ভবিষ্যতে চলবে। ঠিক সেই রকম ভাবে বহির্জাত যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, তোমরা ওয়েদারিং বলো, এছাড়া তোমরা কি বলতে পারো, ইরোশন বলো, ডিপোজিশন বলো, বিভিন্ন রকম যে এজেন্টগুলো রয়েছে, নদী, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, বায়ু প্রবাহ, এই সমস্ত যে এজেন্টগুলো রয়েছে এরা ক্রমাগত ভূপৃষ্ঠের যে উচ্চতা সেটাকে হ্রাস করবে। হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে, এই যে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার মধ্যে এই যে পর্যায়ন প্রক্রিয়া, এগুলো ক্রমশ অনবরত যে কন্টিনিউয়াস প্রসেস, এই প্রক্রিয়াগুলো যেমন কন্টিনিউয়াস রয়েছে, মানে কোথায় যেমন উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ঠিক সেরকম ভাবে কোথাও উচ্চতা হ্রাস পাচ্ছে। এই উচ্চতা হ্রাস এবং বৃদ্ধির মধ্যে যে একটা ভারসাম্য বা বজায় রাখার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সমস্থৈতিক ভারসাম্য। এই সমস্থিতির যে প্রমাণ সেটা কি করে পাবো, এখানে বিভিন্ন রকম ভাবে প্রমাণ পাওয়া গেছে। ঠিক সেরকম ভাবে একটা প্রমাণ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন রকম দেশ। স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন দেশগুলো রয়েছে, কি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উচ্চতার মধ্যে পার্থক্য রয়েছে। যতই আমরা কেন্দ্রীয় ভাগে যাচ্ছি তখন কি হচ্ছে, উচ্চতার মধ্যে বৃদ্ধি পাচ্ছে। কেনই বা এই উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তোমরা আগেই পড়েছ। আমি যেমন বললাম যে হিম যুগ বা প্লিস্টোসিন যুগে কি ছিল, স্ক্যান্ডিনেভিয়ার পুরো দেশটা বরফ দ্বারা আচ্ছাদিত ছিল। ঠিক সেই রকম ভাবে এই যে বরফ দ্বারা আচ্ছাদিত ছিল, বরফ যখন গলে গেল, মানে প্লিস্টোসিন যুগের পরবর্তী ক্ষেত্রে যখন বরফের অপসারণ ঘটছে, সেই অপসারণের ফলে কি হচ্ছে, এই যে ক্রমশ কেন্দ্রীয় ভাগে যে স্থানগুলো রয়েছে এর উত্থান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, মানে ক্রমশ এটা উত্থিত হচ্ছে। এর উত্থানের হার কত, প্রায় 100 বছরে, মানে প্রতি 100 বছরে এর উচ্চতা কত বৃদ্ধি পাচ্ছে, 1.07 মিটার। 1.07 মিটার করে এর উচ্চতা প্রতি 100 বছরে বৃদ্ধি পাচ্ছে। তাহলে গড়ে 14,300 বছরে
এর উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে? এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে 250 মিটার। এর উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে? এর উচ্চতার মধ্যে বৃদ্ধি পেয়েছে প্রায় 250 মিটার এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে কেন্দ্রীয় ভাগে। কেন? কারণ এখানে যে বরফ ছিল সেগুলা গলনের ফলে কি হচ্ছে, এখানকার যে ভূত্বকীয় যে স্থান মানে ভূপৃষ্ঠ কি হচ্ছে ক্রমশ ভার লাঘব পেয়েছে। ভার লাঘব ফলে কি হচ্ছে, এই যে ভূত্বকীয় স্থান রয়েছে এগুলো ক্রমশ উত্থিত হচ্ছে বা এর পুনরুত্থান ঘটছে। এই পুনরুত্থানের প্রমাণ পাওয়া গেছে বলে আমরা বলতে পারছি যে আইসোস্টেটিক এখনো ঘটছে বা আইসোস্টেসি এখনো পর্যায়ে চলছে বা এর বিভিন্ন রকম সাক্ষ্য রয়েছে বলে এর বেসিসে বলতে পারি বিভিন্ন রকম প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অন্যান্য আরো বিভিন্ন দেশে প্রমাণ পাওয়া গেছে যে ঠিক সেরকম ভাবে একটা গাঙ্গেয় বদ্বীপ, তোমরা নিশ্চয়ই আগে শব্দের সাথে পরিচিত। গাঙ্গেয় বদ্বীপটা জানি যে গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু যে সমস্ত নদীগুলো রয়েছে কি রয়েছে সেখানে পলির সঞ্চয়ের ফলে সেখানকার যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল রয়েছে সেই গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কি হচ্ছে, পলি রাশির চাপে সেখানকার যে ভূত্বক সেটা ক্রমশ নিমজ্জিত হচ্ছে। মানে যে গাঙ্গেয় বদ্বীপ যে সুন্দরবন এলাকাটা রয়েছে ডেল্টা, সেই ডেল্টার অংশ কি হচ্ছে ক্রমশ নিমজ্জিত হচ্ছে। কিসের জন্য? কারণ সেখানকার বিশাল সেখানকার পলি রাশি ভারে ভূত্বকীয় অংশে নিমজ্জিত হয়েছে। এছাড়া পেরু চিলির উপকূল ভাগেও, বাল্টিক সাগরেও উপকূল ভাগেও কি রয়েছে, এই আইসোস্টেটির প্রমাণ রয়েছে। এছাড়া ইটালির যে একটা বিখ্যাত নদী পো, সেই পো নদীর অববাহিকায় ঠিক একই রকম ভাবে বিশাল পলিরাশি চাপের এখানকারও কি রয়েছে একটা সমস্যাতিক যে ভারসাম্য, মানে এখানকারও কি রয়েছে পলিরাশি চাপে স্থান নিমজ্জিত ঘটছে। একই রকম ভাবে স্টকহোমের উত্তর অংশ যেমন উত্থান ঘটছে, সুইডেনের দক্ষিণ অংশ ঠিক নিমজ্জিত হচ্ছে। মানে একদিকে উত্থান একদিকে নিমজ্জনের ফলে একটা আইসোস্টেটিক ব্যালেন্স তৈরি হচ্ছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভাগ এবং আমরা জানি যে ফিনল্যান্ডকে কি বলা হয়, হাজার হ্রদের দেশ বলা হয়। ঠিক ফিনল্যান্ডেও সমস্থিতির প্রমাণ লক্ষ্য করা গেছে। সাইমেটো জিনিসটা কি? সাইমেটো জিনিসটা হচ্ছে একটা নতুন শব্দ এবং এটা সমস্থিতির ধারণার সাথে যুক্ত। এই শব্দটা প্রথম কে দিয়েছিলেন? এই শব্দটা প্রথম দিয়েছিলেন এলসি কিং। কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন? 1959 খ্রিস্টাব্দে প্রথম এই এলসি কিং সিমাটোজেনি বা সাইমেটোজেনিটি শব্দটি ব্যবহার করেছিলেন। 1961 খ্রিস্টাব্দে তিনি এর বিভিন্ন প্রমাণ দিয়েছিলেন এবং বিশদভাবে সেটা আলোচনা করেছিলেন। সাইমেটোজেনি শব্দটা কি? সাইমেটোজেনি শব্দটার উৎপত্তিগত অর্থ হচ্ছে কিউমাটোস, যেটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? গ্রিক শব্দ থেকে। প্রাচীন গ্রিক শব্দ থেকে কোমাটোস শব্দ থেকে এসেছে সাইমেটোজেনি, যেটার অর্থ হচ্ছে কোমাটোস মানে হচ্ছে ঢেউ বা তরঙ্গ, একটা সমুদ্রের তরঙ্গের মতো একটা ভূমিরূপ, সেটা হচ্ছে সাইমেটোজেনি। কুমাটোস এবং জেনেসিস শব্দটা মানে হচ্ছে তোমরা জানো উৎপত্তি। এই দুটি শব্দের মিলনের ফলে কি হচ্ছে সাইমেটোজেনি বা সিমাটোজেনি শব্দটি এসেছে, যার আক্ষরিক অর্থ হচ্ছে ঢেউয়ের মতো বা তরঙ্গায়িত ভূমিরূপ। এই তরঙ্গায়িত ভূমিরূপটা কি? ঠিক যেমন তোমরা কি পড়লে সমস্থিতি ভারসাম্য কথাটা যেমনি পেলে ঠিক সেই রকম ভাবে ভূপৃষ্ঠে কোনো স্থান যেমন ক্ষয় পাচ্ছে ঠিক কোনো স্থানে সঞ্চয় ঘটছে। এই ক্ষয় এবং সঞ্চয় প্রক্রিয়ায় আমরা কি জানি, গৃহজনী এবং মহীভাবক যে আলোড়ন রয়েছে সেই আলোড়নের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না। এটা ঠিক মহীভাবক এবং গৃহজনী আলোড়নের মধ্যবর্তী প্রক্রিয়া, যেটা এলসি কিং ব্যাখ্যা করেছেন। তিনি কি বলেছেন, ভূপৃষ্ঠের কোনো স্থান পাহাড় পর্বত মালভূমির স্থানে যেমন কোনো স্থানে ক্ষয় পেয়ে সেখানকার ভার যেমন কি হচ্ছে লাঘব পাচ্ছে এবং ক্রমশ কি হচ্ছে ভূঅভ্যন্তরে যেখানে কি হচ্ছে পলিরাশিগুলো সঞ্চয় ঘটছে সেখানে চাপের সৃষ্টি হচ্ছে। এই চাপের ফলে একটা ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটছে। এই ঊর্ধ্বমুখী প্রবাহের ফলে ভূত্বকের আবার পুনরুত্থান ঘটছে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা খুবই জটিল প্রক্রিয়া এবং সেটা ধীর প্রক্রিয়া। এই ধীর প্রক্রিয়াটা কোনো গৃহজনী বা মহীভাবক আলোড়নের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না, এটা একমাত্র সিমাটোজেনির মাধ্যমে ব্যাখ্যা করা যায়। তাহলে এলসি কিং 1859 খ্রিস্টাব্দে প্রথম সিমাটোজেনি শব্দটা দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? একটা পত্রিকা হচ্ছে, সেই পত্রিকার নাম হচ্ছে ট্রানজ্যাকশন অফ জিওলজিক্যাল সোসাইটি অফ
সাউথ আফ্রিকা। ট্রানজেকশন অফ জিওলজিক্যাল সোসাইটি অফ সাউথ আফ্রিকা নামক পত্রিকায়, নামক শীর্ষক একটা পত্রিকায় তিনি কি করেছিলেন, সীমাটোজেনি শব্দটি 1959 খ্রিস্টাব্দে দিয়েছিলেন। সেই পত্রিকার নাম হচ্ছে ট্রানজেকশন অফ জিওলজিক্যাল সোসাইটি অফ সাউথ আফ্রিকা শীর্ষক প্রতিবেদনে তিনি এই শব্দটি দিয়েছিলেন। এছাড়া তিনি আরেকটা কি বলেছিলেন, 1959 খ্রিস্টাব্দে শব্দটা দিয়েছিলেন, কিন্তু এই যে বিশদ ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন তিনি কত খ্রিস্টাব্দে দিয়েছিলেন, সেই এক্সপ্লেনেশনে দিয়েছিলেন 1961 খ্রিস্টাব্দে। সেখানে তিনি কি বলেছিলেন, সেখানে তিনি সীমাটোজেনি সম্বন্ধে একটা ধারণা দিয়েছিলেন। তার ধারণার মূল বক্তব্যটা কি, মানে তিনি সীমাটোজেনিটাকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন, তিনি ব্যাখ্যা করেছিলেন কি, এখানে বলেছিলেন বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে। এখানে বিভিন্ন প্রাকৃতিক শক্তি মানে বিভিন্ন রকম যে প্রকৃতির বিভিন্ন রকম উপাদান রয়েছে, এজেন্টগুলো রয়েছে, মানে বহির্জাত প্রক্রিয়ার, নদী, হিমবাহ, বায়ু প্রবাহ, যেগুলোই তোমরা বলো, সেই প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, ভূপৃষ্ঠের কোনো স্থান যেমন ক্ষয় পেয়ে কি হচ্ছে, সমুদ্র গর্ভে সেটা সঞ্চিত হচ্ছে, মানে ডিপোজিট হচ্ছে। ঠিক সেই রকম ভাবে এইখানকার উচ্চতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই যে হ্রাস পাওয়ার ফলে কি হচ্ছে, এই হ্রাস পাওয়ার ফলে ভূপৃষ্ঠের স্থানটা এখানে ভার হ্রাস পাচ্ছে, এবং ঠিক সেই রকম ভাবে সমুদ্র তলদেশে পলিরাশি সঞ্চয়ের ফলে এখানকার স্থানটা বৃদ্ধি পাচ্ছে, মানে এখানকার চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ, এটা প্রতিবিধান তল, প্র্যাটের যে প্রতিবিধান তল, সেই প্রতিবিধান তলটিকে দেখানো হয়েছে। প্রতিবিধান তলে কি হচ্ছে, এই যে প্রতিবিধান তলের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে, এই চাপ সৃষ্টির ফলে ক্রমশ লাভার ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটছে, মানে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে এই চাপ সৃষ্টির ফলে কি হচ্ছে, ক্রমশ ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহ ঘটছে, মানে উচ্চচাপ অঞ্চল থেকে ম্যাগমা নিম্নচাপ অঞ্চলের দিকে যাচ্ছে এবং পর্বতে ক্রমশ উত্থান ঘটছে। এই পর্বতে ক্রমশ উত্থানের ফলে কি হচ্ছে, একটা সমস্থিতি ভারসাম্য বজায় রয়েছে। এই সমস্থিতি ভারসাম্যটা হচ্ছে সীমাটোজেনি বা সাইমাটোজেনি। বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয় কার্য বা ক্ষয়প্রাপ্ত উচ্চতায় হ্রাস ঘটায়, আবার ক্ষয়প্রাপ্ত যে সমস্ত পদার্থ নগ্নিভবন প্রক্রিয়ায় কি হচ্ছে, অন্যত্র সঞ্চিত হয়ে ভূমিরূপের উচ্চতা বাড়ায়। নগ্নিভবন প্রক্রিয়ায় মানে ডেনুডেশন প্রক্রিয়া কি হচ্ছে, ক্ষয় বহন সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে এখানকার উচ্চতা পূর্বে অবস্থায় ফিরে আসছে। এই প্রক্রিয়াটা একটা হচ্ছে কি হচ্ছে, চক্রাকার, মানে ক্ষয়চক্র যেমনি আমরা পড়েছি, এলসি কিং কিন্তু ক্ষয়চক্রের সাথেও যুক্ত। তিনি সাউথ আফ্রিকায় বিভিন্ন রকম যে কালাহারি রিজার্ট রয়েছে সেখানে তিনি গবেষণা করেছিলেন, এবং তিনি বিভিন্ন রকম কি করেছিলেন, বিভিন্ন রকম যে মরু অঞ্চলে ক্ষয়চক্র নিয়েও তিনি ব্যাখ্যা করেছিলেন। ইনি বলেছিলেন সাইমেটোজেনি জিনিসটা কি, এই যে প্রক্রিয়াটা, এটা একটা অনবরত প্রক্রিয়া এবং এটা চক্রাকারে ঘটছে এবং এটা ধীর প্রক্রিয়া, যেটা কি হচ্ছে গিরিজটি এবং মহিভাবক আলোনের মাঝে অবস্থান করছে, এবং এটা জটিল প্রক্রিয়া, মানে সূক্ষ্ম প্রক্রিয়া, যেটা আমরা অনুভব করতে পারি না। এবং এই প্রক্রিয়াটা ধীর প্রক্রিয়া এবং কোটি কোটি বছর ধরে চলে এবং একটা চক্রাকার আকারে চলে। এই চক্রাকার আকারে চলার ফলে কি হচ্ছে, কোনো স্থানে যেমন উচ্চতা হ্রাস পাচ্ছে, ঠিক কোনো স্থানে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই উচ্চতা বৃদ্ধির পাওয়ার ফলে কি হচ্ছে, একটা চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ সৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, ম্যাগমা প্রবাহ ঘটছে পরিচালন প্রক্রিয়ায়। পরিচালন প্রক্রিয়ার ফলে কি হচ্ছে, ম্যাগমা ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে ঠিক আবার পর্বতের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আবার পূর্বের অবস্থার মতো ক্ষয়চক্রের মতো কি হচ্ছে, ভূপৃষ্ঠের আবার ক্ষয় হবে। এই যে চক্রাকার প্রক্রিয়ায় অনবরত চলাকালীন প্রক্রিয়াটাকেই বলা হয়েছে সীমাটোজেনি বা সাইমেটোজেনি, যেটা এলসি কিং তার ব্যাখ্যায় উপস্থাপন করেছেন। সাইমেটোজেনি শব্দটাই উদাহরণ কি কি, মানে কি করে তিনি বলেছেন যে হ্যাঁ সাইমেটোজেনিতে বর্তমান অস্তিত্ব রয়েছে বা এর প্রমাণ রয়েছে, সেই প্রমাণগুলো কি কি বা উদাহরণগুলো কি কি। উদাহরণগুলোর মধ্যে একটা কি রয়েছে, আফ্রিকার যে রোডেশিয়া অঞ্চল এবং মোজাম্বিক অঞ্চল, সেখানে কি রয়েছে, প্রায় এই যে আফ্রিকা রয়েছে, মোজাম্বিক এবং রোডেশিয়া যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে কি হচ্ছে, উচ্চতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং এখানে উচ্চতা কত বৃদ্ধি পেয়েছে, প্রায় 8000 ফুট এর উচ্চতা বৃদ্ধি পেয়েছে মোজাম্বিক এবং রোডেশিয়ান। এবং ঠিক সেরকম ভাবে অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল, এই যে উত্তর আমেরিকার একটা অঞ্চল রয়েছে, অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলেও ক্রমশ উত্থান ঘটেছে। গ্রেট ব্রিটেন মানে ব্রিটেনও এর প্রমাণ পাওয়া গেছে। আফ্রিকার যে গ্রেট রিফট ভ্যালি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানেও সীমাটোজেনির বা সাইমেটোজেনির সাক্ষ্য পেয়ে গেছে। ক্রমশ এর নিমজ্জন ঘটছে এবং প্লেট, তোমরা জানো নিও প্লেট টেকটনিক থিওরিতে তোমরা জানবে যে আফ্রিকা ক্রমশ মহাদেশটা দুভাগে
টুকরো হয়ে যাচ্ছে। এর পূর্ব অংশ ক্রমশ পূর্ব দিকে যাচ্ছে এবং পশ্চিম অংশ পশ্চিম দিকে সরে গিয়ে একটা নতুন ভূত্বকের সৃষ্টি হচ্ছে। মানে এখানকার যে প্লেটটা রয়েছে সেটা ক্রমশ পূর্বমুখী এবং এইদিকে প্লেটটা পশ্চিমমুখী হচ্ছে, ফলে কি হচ্ছে এখানকার স্থানটা নিমজ্জন ঘটছে। এই যে এটাও একটা সাইমেটোজেনিক প্রক্রিয়ার মধ্যে চলে আসে এবং এটা ধীর প্রক্রিয়া। এছাড়া রয়েছে জার্মানির ভোজ এবং ফ্রান্সের যে ব্ল্যাক ফরেস্ট, সেই ব্ল্যাক ফরেস্টের মধ্যেও এর প্রমাণ পাওয়া গেছে সিমাটোজেনিক ভোজ এবং দেশের মধ্যে রাইন উপত্যকা, এই যে রাইন নদী উপত্যকার মধ্যেও পলির স্তরের সঞ্চয়ের ফলে কি হচ্ছে স্থান নিমজ্জিত হচ্ছে। এইগুলো রয়েছে সিমাটোজেনিক বিভিন্ন রকম প্রমাণ বা এর উদাহরণ। আজকে এই পর্যন্ত ক্লাস সমস্থিতি সম্পর্কে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হলো। আজকে ছিল সমস্থিতি জিনিসের ক্লাস 4th পার্ট সাইমেটোজেনিক শব্দটার সাথে তোমরা পরিচিত হলে। এছাড়া কি রয়েছে এরপর তোমাদের হবে ইউনিট 2 প্রাকৃতিক ভূগোলের মূল বিষয়বস্তু সমূহের মধ্যে ইউনিট 2। সেখানে তোমরা কি পাবে, সেখানে পাবে তোমরা অন্তর্জাত এবং বহির্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে তোমাদের কি থাকবে, ভাঁজ চ্যুতি জিনিসটা কি, তাদের শ্রেণী বিভাগ, তাদের মেকানিজম এবং তাদের স্ট্রাকচার, এগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে কি আছে তোমাদের, কি রয়েছে আবহবিকার বা ওয়েদারিং এবং কি রয়েছে সয়েল মৃত্তিকা সম্বন্ধে আলোচনা করা হয়েছে। সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে হবে। এবং আজকে পর্যন্ত এটুকু রইল। এর সমস্ত কিছু ক্লাস তোমরা কি করবে, যদি তোমরা এই নোটপত্র যে কালেক্ট করতে চাও তাহলে কি করবে, এই ক্লাসের নিচে একটা ডেসক্রিপশন বক্স থাকবে, সেখানে বক্সে তোমরা ক্লিক করে এলিট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে ডাউনলোড করে যে জিওগ্রাফি ক্লাস হয়েছে সেই জিওগ্রাফি ক্লাসের মধ্যে সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি ক্লাসে যাবে। সেখানে ভিডিও এবং ক্লাসের স্টাডি মেটেরিয়াল তোমাদের পিডিএফ আকারে দেওয়া থাকবে। সেই পিডিএফ আকারে তোমরা ডাউনলোড করে নেবে এবং অনায়াসে তোমরা পড়াশোনা করো। সেখানে তোমরা নোট আকারে সেগুলো পেয়ে যাবে। যেমন পরীক্ষায় আসে উত্তর প্রশ্ন তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন নেচারে, সেগুলো তোমরা পড়বে। কোথাও বুঝতে অসুবিধা হলে তুমি কি করবে, এই ভিডিওর নিচে যে কমেন্ট রয়েছে সেখানে কমেন্ট করবে। আর ভিডিওর সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তুমি কি করবে, নোটিফিকেশন অন করে রাখবে, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে এসে পৌঁছায় এবং তোমরা ক্লাসগুলো সহজেই যাতে পেয়ে যাও। তার জন্য তোমাদের কোনো অসুবিধা না হলে বেল আইকন প্রেস করবে, চ্যানেলটার সাথে তোমরা যুক্ত থাকবে যাতে ক্লাসগুলোর আপডেট তোমরা পেয়ে যাও। এছাড়া এরপর তোমাদের ইউনিট 2 নিয়ে ক্লাস নেওয়া হবে। সেখানে ক্লাসটা অনেক তোমাদের লেন্দি হবে এবং বড় হবে। সেখানে ক্লাসটা আরো ডেপথে তোমাদের পড়তে হবে এবং সেটা আরো ভালোভাবে সেটা তোমরা বুঝতে পারলে। এছাড়া আজকে তোমাদের ক্লাসটা এটুকুই সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাসে তোমাদের দেখা হবে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং।